অক্সফোর্ড পিপলস স্কুল অ্যান্ড সাভার সেন্ট্রাল মডেল কলেজে সম্মানিত শিক্ষকদের সাথে আজকে মত বিনিময় সভা, কলেজে গভর্নর ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম সহ এর সাথে সংশ্লিষ্ট আরও যারা আজকে এখানে এসেছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি আছে। আমার জানা মতে 1-1.5 বছরে এইভাবে কোনো প্রতিষ্ঠান এই প্রথম আমার কাছে আসছে। আমি একটু অ্যাসেসমেন্ট করতে চেয়েছিলাম এটা কী ধরনের প্রতিষ্ঠান, তাদের আসলে আমার সাথে কেন মত বিনিময় করতে চাই, এটা শুধু ইলেকশনের ব্যাপার না, এই প্রতিষ্ঠান নিয়ে তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা আছে, আমাকে তারা কিভাবে কাজে লাগাতে চায় সেরকম কোনো আভাস ইঙ্গিত আমি পেলাম না। এবং আমার একটা পরীক্ষা নেওয়া ইচ্ছা যেখানে কীরকম কোয়ালিটি, স্মার্ট, সুন্দর কথা বলে, কতজন শিক্ষক যারা দায়িত্বে আছেন তারা কীরকম বলে, সেরকমও আমার একটা পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। তো সেই পরীক্ষা আমি ঠিক মতো নিতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। আমরা চাই প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠানের মতো চলুক, কিন্তু রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের মতো চলে না। আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে যারা ভালো স্টুডেন্ট ছিলেন, যারা মাস্টার ডিগ্রি পাশ করেছে, এরকম খুব কমই 5% লোকও দায়িত্ব নেয় না প্রতিষ্ঠান। যাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানগুলো ভালো চলবে এরকম নজির বাংলাদেশে খুবই কম। ফলে প্রতিষ্ঠানগুলো রাজনৈতিকভাবে চলে, তার ইচ্ছা মতো চলে এবং মাঝখান থেকে লেখাপড়াও ক্ষতি হয়। অথচ আমরা ভাবি না যে এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে পরিচালিত না হয়, আমার সন্তান না পড়ুক, আমাদের সন্তানরা সেখানে পড়ে, এই সন্তানরা মানুষ হবে কেন? ফলে তারাও কিন্তু ভালো শিক্ষাটা পাইল না। শিক্ষা কিন্তু নানা রকম, একাডেমিক শিক্ষা, জীবনের শিক্ষা। আমরা সবাই একাডেমিক শিক্ষা নিয়ে ব্যস্ত আছি, কিন্তু এই জীবনে আমি এই বয়সে বলতে বাধ্য, একাডেমিক শিক্ষার থেকে একটা ভালো মানুষ, নীতি নৈতিকতা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এরকম কোনো সাবজেক্ট কোথাও নাই। আগে মনে করতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ, এখন আমি দেখি শিক্ষিত মানুষরা যে ক্ষতি সমাজে, রাষ্ট্রে করতেছে, এটা অশিক্ষিত মানুষরা, 3 জন শিক্ষিত মানুষ যে ক্ষতি করে 3000 অশিক্ষিত লোক সেই ক্ষতি করতে পারবে না। ফলে এইসব কথা আমরা বুঝি, বলি, কিন্তু যা ক্ষতি হওয়া, যারা ক্ষতি করা ক্ষতি করেই যাচ্ছে। অতএব ভালো মানুষ হওয়া জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নীতি নৈতিকতা নিয়ে বড় হওয়া, সমাজের জন্য কাজ করা, এই জিনিসগুলো আমাদের মাথার থেকে মনে হয় উঠে গেছে। তাই আমি এই প্রতিষ্ঠান সম্বন্ধে আসলে কিছুই জানি না, সেজন্য এইসব কিছু না বলে আমি গতানুগতিক কিছু বলছি। আমি চাই যে এখানে ভালো শিক্ষকরা এখানে শিক্ষাদান করুক, খাতি করে কাউকে শিক্ষাদান দেওয়ার দরকার নাই। আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। অদরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে 4-5 জন শিক্ষক না হবে। আমি এমপি তখন সাভারে, আমি 96 2001 সাভারের সংসদ সদস্য ছিলাম। আমাদের পলিটিক্যাল কয়েকজন ছেলে সেখানে ইন্টারভিউ দিবে। তারা, আমরা মিরপুর শাহ স্কুলে একজন হেডমাস্টারকে ট্যাগ করা হয়েছে, উনি আসবে পরীক্ষা নিতে কয়েকটা সাবজেক্টে। সকালবেলা নূর করিম, আমাদের সাংগঠনিক সম্পদ ছিল পৌরসভা, অনেক পরীক্ষিত লোক, নোয়াখালী পারি, কিন্তু স্বাধীনতা আগের থেকে আমাদের সাথে থাকে, আমার নির্বাচনে সবসময় একটা কঠিন ভূমিকা নিত। সে আমাকে সকালে 8টার সময় ফোন দিল যে ভাই প্রশ্নপত্র আউট হয়ে গেছে। আমি কি আউট হয়ে গেছে মানে? যে 2-3টা প্রশ্ন দিত ইংলিশ, অঙ্কে, এগুলা সব যারা আমাদের দলের লোক তারা কেমনের জন্য সেটা নিয়ে হাতে পাইছে, আমার কাছে একটা স্যাম্পল আছে। আমি তো আচ্ছা ঠিক আছে, তুমি 9টার সময় আসো। ততক্ষণে আমি বাসার থেকে বেরিয়ে গেছি। তো আমি আশেপাশে পিএটিসি থেকে, ক্যান্টনমেন্ট পাবলিক থেকে, তারপর আমাদের এই গার্লস স্কুলে ইংলিশের টিচার ছিল, হেডমিস্ট্রেস, তাদেরকে আমি এখানে আসতে বললাম যে আপনারা 9:30টার মধ্যে এখানে আসেন। তারপর আমি
সোয়া 9টার সময় এসে দেখি সেই স্যার, আমি ঢুকার সাথে সাথে উনিও ঢুকলেন। তা আমি স্যারকে বললাম, স্যার সাংবাদিকরা তো আমাকে অনেক প্রশ্ন করেছে, সেটা হলো যে প্রশ্ন করছেন আপনি এবং আপনার শিক্ষকরা এক্সপার্ট, তো সেই প্রশ্ন করতে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তো প্রশ্নটা আমার কাছে দেন। উনি 3টা সাবজেক্টে 3টা প্রশ্ন আমাকে দিলেন। তা আমি নিয়ে বললাম, আপনি এবং আরও 2জন এখানে যারা টিচার আছে তারা প্রশ্ন করবে, আর খাতা কিন্তু আপনি দেখবেন, নাম্বার আপনি দিবেন, আপনার সাথে ভাইবা বোর্ডে আমরা থাকবো, কোয়ালিফাইড নাম্বার 40, আপনি নতুন প্রশ্ন করে পরীক্ষা নেন। এই কথা বলে আমি চলে গেলাম। আমাকে 12টার সময় জানানো হলো রিটেন পরীক্ষা শেষ এবং নাম্বারও দেওয়া শেষ, এখন ভাইবা হবে। তা আমি 12টার সময় আসলাম, এসে প্রথমে দেখলাম আমার যে পলিটিক্যাল ছেলেগুলো ছিল 3জন, কেউ 40 নাম্বার পায়নি। আচ্ছা গেল। তারপর আমরা যেটা করি যে কম নাম্বার পেয়েছে, সবচেয়ে লাস্ট ভাইবানে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, একটা সাবজেক্টে ইংলিশে এক টিচারকে প্রশ্ন করলাম, দেখলাম সে রিটেনে হাইস্ট পেয়েছে এবং ভাইবা সে ভালো দিচ্ছে। আমাদের পছন্দ হলো যে এই বেস্ট টিচার। তাই আমি বললাম, স্যার আপনাকে যদি আমি কালকে যোগদান করতে বলি, আপনি যোগ দিতে পারবেন এই স্কুলে? অধরচন্দ্র স্কুল 1913 সালে প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, রাখালচন্দ্র জমিদার ছিল, তার বাবার নামে স্কুল, অনেক পুরানো। উনি আমার কথা উত্তর দিচ্ছেন না। আমার কাছে আগে কাগজপত্র ছাপানো ছিল এবং আমি এই ধরনের ইন্টারভিউ নিলে আমার মোবাইল বন্ধ থাকে, যাতে আমাকে কেউ কোনো মন্ত্রী টন্ত্রী খুঁজে না পায়। তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি ছিল, তার নাম বসিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তার হাতে দিলাম। স্যার এই যে আপনার নিয়োগপত্র, ওখানে সভাপতি ছিল, সভাপতি সাইন করে দিল। আমি ওইগুলো নাম বলছি না, আপনি ওই লোকগুলোকে সবগুলা চিনেন, সেজন্য কোন গ্রাম কোন কিছু বলতেছি না। বললাম, সে চিঠিটা পড়ল, পড়ে সেই টিচার কাঁদতেছে। এইসব ক্ষেত্রে আমি যেটা করি, কেউ কাঁদলে তাকে কাঁদার সুযোগ দিই, নিশ্চয়ই কোনো দুঃখ আছে, পোড়া কাটতে না দিলে তো দুঃখটা পোড়া যাবে না। তো 1 মিনিট পরে বললাম, স্যার কী হয়েছে, আপনি কি কবে জয়েন করতে পারবেন? সে তখন বলতেছে যে আমি এর আগেও 5-6বার ইন্টারভিউ দিয়েছি, 2-3 জায়গায় আমি ফার্স্ট হয়েছি। আমাকে বলছে আপনি পরে জানানো হবে। আমাকে আর পরে জানানো হয়নি। এই বাংলাদেশে নিজের যোগ্যতায় শিক্ষকতার চাকরি হয়, যেখানে 14 জন ইন্টারভিউ দিছে, সেখানে আমার চাকরি হবে এটা আমি জীবনে ভাবিনি। সে একটা স্কুলে অলরেডি এমপিওভুক্ত স্কুলে চাকরি করে, সেটা দূরে পটুয়াখালীতে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি যেহেতু এমপি, আমি ওখানে কমিটির যে আছে তাকে বলে দিব, দরকার হলে লোকাল এমপিকে বলে দিব, আপনার সমস্যা হবে না। এবং সে 15 দিন না 20 দিনের মাথায় সেখানে জয়েন করেছে। তা আমরা একটা ভালো প্রতিষ্ঠানে ইংলিশ অঙ্কের টিচার ভালো না, ওই প্রতিষ্ঠানে আর কিছুই করতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ টাকা দিবেন, বিল্ডিং বানাবেন, এই প্রতিষ্ঠান ফিনিশ, ধ্বংস, কোনো কাজে আসবে না। আর আমরা যারা রাজনীতি করি, আমাদের অনেক গুণ আছে, খালি একটা গুণ নাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দিই না, এই গুণটা নাই। 80% রাজনীতিবিদে এই গুণ নাই, আমি জেনে বললাম। আমি 96 এমপি হয়েছি, 91 থেকে এই দল করি, সেই হিসেবে আমার বয়স মাত্র 34 বছর, আর এমপি হয়েছি 29 বছর আগে। এখানে অনেকে বয়স 29 বছর হয় না। এই কথাগুলো এই কারণে করলাম, শিক্ষকতা একটা মহান পেশা। আপনারা যদি ভালো কিছু না জেনে শিক্ষকতা হন, আপনার কাছ থেকে ভালো স্টুডেন্ট তো হবে না, ভালো কিছু পাবে না। যে ভালো ভালো প্লেয়ার তারা ভালো রেফারি হয়, যারা বিসিএসে ভালো করে তারা সরকারি চাকরি পায়, যে কোনো লোক তো চাকরি পায় না।
তাহলে আপনাকে একটা প্রতিষ্ঠানকে ভালো করতে হলে ভালো শিক্ষক নিতে হবে। আপনি আত্মীয় স্বজন নিয়ে শিক্ষক ভরে রাখবেন, রাজনৈতিক নেতাকর্মী দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভরে ফেলবেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের 2 পয়সা কোনো কাজে আসবে না। আপনি হয়তো কিছু টাকা পয়সা পাবেন, যদি এটা কিন্ডারগার্টেন হয়, আর কিছু হবে না। তাই আমার শেষ কথা হলো, শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলবে, যোগ্য লোক অধ্যক্ষ হবে, প্রধান শিক্ষক হবে, ভালো শিক্ষকরা সেখানে চাকরি করবে। এই মনোবৃত্তি নিয়েই আপনারা শিক্ষকতা পেশায় এসেন, নাহলে অন্য চাকরি করেন। আমি এই কথা একবারও শুনতে চাই না যে আবার অন্য কোথাও চাকরি হয় নাই দেখে আমি শিক্ষকতা করি, এটা আমার শুনতে ভালো লাগে না। আপনার যোগ্য লোক, আপনি অন্য চাকরি করবেন, আপনার শিক্ষকতা পেশায় আসছেন মহান ব্রত নিয়ে যে আমি এদের মানুষ করবো। ওদের চাকরির সাথে আমার এই চাকরি এক জিনিস না, এটাকে একভাবে মিলাইলে হবে না। তা আমি আপনাদের সহযোগিতা চাই। একদিন সুযোগ থাকলে এই ইলেকশনে আগে পারলে আপনাদের প্রতিষ্ঠানে ঢুমাবো, আর ইলেকশনের পরে একটা সুন্দর অনুষ্ঠান করে সেখানে আমি শিক্ষকদের উদ্দেশ্যে আমি ট্রেনিং নিব 1 ঘন্টা, যে আপনাদের কিভাবে ভালো পড়াইতে হয়, মানে ভালো পড়ানোর টেকনিক কী করা উচিত। আপনি একটু কম জানেন, ঠিক আছে, আপনাকে ট্রেনিং দিব, ট্রেনিং দিয়ে আপনাকে এক্সপার্ট বানাবো, সেই সুযোগ তো আছে। অনেক রকম ব্যাপার আছে, আমরা এগুলোকে পাত্তা দিই না। প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিলে প্রতিষ্ঠান তো চলবে না। আপনারা আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারছি না। যারা শিক্ষক আছে 2টা প্রতিষ্ঠানে, আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন। আমি একটা ছোটোখাটো লেখক, দেওয়ান সালাউদ্দিন বাবু নামে 2018 সাল থেকে আমি লেখালেখি করি। আপনি গুগলে সার্চ দিলে দেখতে পাবেন আমার নামে মাত্র 16টি বই প্রকাশিত হয়েছে। প্রতি বছর 1টি 2টি 3টি করে বই প্রকাশিত হয়। আমি 3বার জেল খেটেছি, জেলের ভিতরে বসে আলাদা আলাদা বই লিখেছি। আমার জেল, আমার ঘর, জেল জীবনের কথা, আলো আধারে জেলখানা, জেলখানা ভিতর পাই, এগুলো সব জেলখানা বই। আমার একটা আত্মজীবনী আছে, এক জীবনে আমি। আমার একটি বাবাকে নিয়ে বই আছে, বাবার ছায়া বেয়ে ওঠা। আমি পৃথিবীর 32টা দেশে শত শত শহরে গিয়েছি 92 সাল থেকে। আমি 33 বছর ধরে ঘোরাঘুরি করি। ধরেন আমেরিকা গিয়েছি 14 বার, সিঙ্গাপুর গিয়েছি 18 বার, মালয়েশিয়া গিয়েছি 12 বার। এইসব কোনো সীমা পরিসীমা নেই। এরকম সিঙ্গেল কাউন্ট করলে আমি 32টা দেশে গিয়েছি, অনেক শহরে। তো সেই সব সব কিছু লিখতে পারিনি, অনেক কিছু সেখানে লেখা আছে। তা আমি আজকে 4 রকম বই, জেলখানা 3টা এবং আমার বাবাকে নিয়ে একটা বই, বাবার চাপা আপনাদেরকে নিব। যারা শুধু শিক্ষক তারাই বইটা নিলে আমি খুশি হব, কারণ আমার রাজনীতির নেতৃবৃন্দ অনেকে বই পেয়েছেন, অনেকে পান নাই, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। আজকে যেহেতু শিক্ষকদের জন্য এই দিবসটি, সেজন্য শিক্ষকদের আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, অন্যদের দিব না। কারণ আমাদের 90% রাজনীতির নেতারা বই নিয়ে টেবিলে সাজায় রাখে, আর কিছু করে না। কেউ 2 পৃষ্ঠা পড়ে, কেউ 5 পৃষ্ঠা পড়ে, পুরা বই পড়ছে এরকম 2জন লোক 5জন লোকের নাম আমি জানি না। আইনি আসো, আমি বলেছি 3টা জেলের বই আর একটা। আমার কেউ কিছু বলতে চান? অনুভূতি 1 মিনিট।